তো মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা হোমিওপ্যাথির শিক্ষা বিপ্লব শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি এমন কিছু টেকনিক আপনাদের দেব যেটা ইতিপূর্বে কেউ দেয়নি, কারণ এটা আমার নিজের আবিষ্কার। আমার নিজের আবিষ্কার বলতে এটা কোনো মেথড নয়, শুধু শিক্ষা পদ্ধতি, শিক্ষা কৌশল। আমরা ইতিপূর্বে দেখেছি বা আমাদের প্রত্যেকেরই একটা পার্সোনাল অভিজ্ঞতা আছে, যারা বিশেষ করে হোমিওপ্যাথিতে দীর্ঘ এক্সপেরিয়েন্স রাখেন, 4-5 বছর হোমিওপ্যাথি নিয়ে আছেন, প্র্যাকটিস করতেছেন, শুধু তারাই আমার কথাটাকে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। আমরা হোমিওপ্যাথি কলেজ থেকে লেখাপড়া করার পর যখন আমরা লেখাপড়া করি তখন আমরা অত্যন্ত আদর্শিক একটা মন মানসিকতা নিয়ে আমরা লেখাপড়া করি যে হ্যাঁ, আমি কখনো আদর্শের বাহিরে যাব না। এইরকম একটি মন মানসিকতা নিয়ে আমরা কিন্তু হোমিওপ্যাথি লেখাপড়া করি। যখন আমরা পাশ করে বের হয়ে চেম্বার দেই, তখনও আমাদের মধ্যে সেই আদর্শটা বজায় থাকে। তারপর যখন রোগী দেখতে শুরু করে 2-4টা রোগী দেখতে দেখতে যখন আমরা কিছু রোগীর ক্ষেত্রে ফেল করি, অর্থাৎ একটা ওষুধ দিচ্ছি, আদর্শিকভাবে ওষুধ দিচ্ছি, রোগীটা ভালো হচ্ছে না বা রোগীটাকে আমি সঠিক ওষুধ দিতে পারিনি, তখন আমাদের মন দুর্বল হতে শুরু করে। সেই দুর্বল জায়গাটাতে ওষুধ কোম্পানির এসআর যারা, ওরা এসে আপনাকে নক করবে, স্যার আমাদের প্রোডাক্ট আছে এই রোগের জন্য এই ঔষধ, তো আপনি এটা রোগের নাম শোনা মাত্র ওষুধটা দিবেন, ইনশাআল্লাহ কাজ করবে, 100% কাজ করবে। তখন তার মধ্যে সেই যে আদর্শচ্যুতির কারণ, সেই যে তার ব্যর্থতার দুর্বলতা, সেই ব্যর্থতার দুর্বলতাটা তাকে প্ররোচনা দেয় সেই ওষুধ কোম্পানির এসআর এর প্রস্তাবটা গ্রহণ করতে। সে তার চেম্বারে প্যাটেন্ট উঠায়। যেদিন থেকে সে তার চেম্বারে প্যাটেন্ট ওষুধ উঠালো, সে আর হোমিওপ্যাথি ডাক্তার রইল না। সে কি হয়ে গেল? সে হার্বালের হেকিম হয়ে গেল। কারণ হার্বালের হেকিম কিরকম, অনেকগুলো আম গাছের ছাল, তারপরে তেঁতুল গাছের ফল, অমুক গাছের পাতা, সবগুলো মিলাই একটা প্যাটেন্ট করে আপনাকে দিচ্ছে, নেন খান। আমি কিন্তু হার্বালকে নিন্দা করছি না, আমি উদাহরণ দিচ্ছি যে এটা হলো তাদের পদ্ধতি। অর্থাৎ আমি আমার জ্ঞানের দুর্বলতার কারণে আমি অন্যের পদ্ধতিটাকে অবলম্বন করলাম। তো যা বলতেছিলাম যে আমরা আদর্শচ্যুতি হয়ে গেছি, কারণ কি? আমি জ্ঞানী হতে পারিনি, হোমিওপ্যাথিকে শিখতে পারিনি। যদি শিখতে পারতাম তাহলে আদর্শচ্যুত হতাম না। আদর্শচ্যুত যেদিন হলাম, সেদিন আমি যে আদর্শচ্যুত হয়েছি তার পক্ষে কিছু যুক্তি বের করতে শুরু করলাম। যুক্তি বের করে আমি অর্গানন এবং অ্যানিমেনকে একটু ডুবাইয়া দিলাম। কেন? আমি তো একটা অসৎ পন্থা নিয়েছি, সেই অসৎ পন্থাটাকে সৎ করতে হবে, আমি একটা যুক্তি দিয়ে সৎ করতে হবে। আরেকটা বিষয় দেখা যাচ্ছে হোমিওপ্যাথি প্র্যাকটিশনার্সদের মধ্যে, সেটা হলো থেরাপিউটিক স্টাইলের ট্রিটমেন্ট। অমুক রোগের জন্য অমুক ঔষধ, যেমন একজিমার জন্য গ্রাফাইটিস, এই থেরাপিউটিক স্টাইলটা হলো অ্যালোপ্যাথি সিস্টেম। পৃথিবীতে যত রোগের নাম আছে সবগুলো রোগের নাম অ্যালোপ্যাথি ডাক্তাররা দিয়েছেন। কেন দিয়েছেন? আমি কিন্তু অ্যালোপ্যাথিকে নিন্দা করছি না, আমি উদাহরণ দিচ্ছি, হোমিওপ্যাথি ডাক্তারকে বলছি, অ্যালোপ্যাথিকে না। একজিমা নামটা অ্যালোপ্যাথি ডাক্তাররা কেন দিয়েছেন? ট্রিটমেন্টের সুবিধার্থে একটা প্রটোকল তৈরি করার জন্য, যে একজিমা মানে হলো এই, তার এই সিমটম, তো রোগের নামের এগেইনস্টে ঔষধ। তো হোমিওপ্যাথিতে পথচ্যুত হয়ে, অর্থাৎ হোমিওপ্যাথি না বোঝার কারণে, হোমিওপ্যাথি ভালোভাবে না শেখার কারণে কি করতেছে? একটা শ্রেণী প্যাটার্ন দিচ্ছে, আরেকটা শ্রেণী থেরাপিউটিক স্টাইলের ট্রিটমেন্ট দিচ্ছে, সিমটম বুঝতেছে না। অথবা কোন ডাক্তার দুই রকমই করতেছে। তাদের ব্যাপারে অর্গাননে হেনিম্যান বলেছেন তারা হলেন শঙ্কর ডাক্তার। শঙ্কর ডাক্তার মানে কি? গাধা আর ঘোড়া দুজনের মিলনে যে বাচ্চাটা হয় তার নাম হলো খচ্চর। সে গাধাও না, ঘোড়াও না। এই গালিটা কিন্তু
হেনিম্যান স্বয়ং অর্গাননে দিয়েছেন। হেনিম্যান ভদ্র ভাষায় বলছেন সেটা হলো সংকর। সংকর মানে হলো দুই জাতের মিল, তার কোনো নিজস্ব কোনো জাত নাই। যেমন গাধা আর ঘোড়ার মিলনে যে প্রাণীটা হয় সেটা হলো খচ্চর, তার নিজস্ব কোনো জাত নাই। তো হোমিওপ্যাথিতে যারা প্যাটার্ন তারপর থেরাপিউটিক স্টাইলে ট্রিটমেন্ট করেন তারা হোমিওপ্যাথি না, তারা না হোমিওপ্যাথি না হার্বাল না অ্যালোপ্যাথি, মাঝখান দিয়ে অন্য একটা কিছু। আর এই ধরনের ডাক্তারের সংখ্যা আমাদের অহরহ, শুধু অহরহ না, প্রতিটা কলেজের অধিকাংশ অধ্যাপক। তা আপনি কার বিরুদ্ধে বলবেন, কাকে বলবেন যে আপনি আদর্শিক ট্রিটমেন্ট করেন? যারা আমাদের কলেজের অধ্যাপক তারাই যদি অনাদর্শিক ট্রিটমেন্ট করে তখন আপনার বলার কিছু থাকে না। তো এখন কি করতে হবে? আমাদেরকে কাজে পরিণত করতে হবে যে আমরা সঠিক চিকিৎসা করব এবং হোমিওপ্যাথিক আদর্শিক ট্রিটমেন্ট করব। আদর্শের উপরে থাকতে হলে জ্ঞান লাগবে। জ্ঞান যদি না থাকে তাহলে আদর্শের উপরে আপনি কখনো অটল থাকতে পারবেন না। এটা একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। প্রত্যেকটা চিকিৎসা বিজ্ঞান, প্রত্যেকটা চিকিৎসা লেভেল, অ্যালোপ্যাথি বলেন, হোমিওপ্যাথি বলেন, হার্বাল বলেন, প্রত্যেক ডাক্তার একজন প্র্যাকটিক্যাল পার্সন। প্র্যাকটিক্যাল যিনি যত ভালো পারবেন, যিনি যত স্টাডি করবেন, শুধু স্টাডি না, থিওরি মুখস্থ করে ডাক্তার হওয়া যায় না। থিওরির পাশাপাশি যিনি যত প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স নেবেন তিনি তত ভালো ডাক্তার। এই ভালো ডাক্তার হওয়ার জন্য আমাদের জ্ঞানের প্রতিটি দরজা খুলতে হবে, অর্থাৎ আমাদেরকে জ্ঞানী হইতে হবে। জ্ঞানী হইতে হলে আমরা কি এই প্রচলিত পন্থায় জ্ঞান অর্জন করব, যে পন্থায় আমাদের কলেজ থেকে লেখাপড়া করে 20 বছর অর্থাৎ প্র্যাকটিস করার পরও প্যাটার্ন দেয়? আমরা কি সেই স্টাইলে লেখাপড়া করব? না। সেই স্টাইলে যদি লেখাপড়া করি তাহলে আমার কপালেও প্যাটার্ন দেওয়া, অর্থাৎ ওই হার্বাল বা শঙ্কর ডাক্তার, আর কিছু বলার নাই। আমাদেরকে শিক্ষা পদ্ধতিটাকে চেঞ্জ করে ফেলতে হবে, অর্থাৎ এমন কিছু শিক্ষা পদ্ধতি বা এমন কৌশল অবলম্বন করতে হবে যেন আমরা সব শিখতে পারি। আর একটা প্যাথি এত বড় একটা সাবজেক্ট। হোমিওপ্যাথিতে 2,30,000 সিমটম। তো 2,30,000 সিমটমকে আমরা কিভাবে শিখব? নিশ্চয়ই একটা কৌশল অবলম্বন করতে হবে। আপনাকে ধরাই দিলাম, নেন শিখেন 2,30,000 সিমটম। আপনি তো সমুদ্রের মাঝখানে পড়ে হাবুডুবু খেতে থাকবেন। একটা কৌশল অবলম্বন করে আমাদেরকে শিখতে হবে। তো সেই শিক্ষা কৌশলটাকে আমি উপস্থাপন করছি ইনশাআল্লাহ। আমাদের জার্নিটাকে 40টা ভাগে ভাগ করছি। প্রথম কয়েকটা ভাগ আমরা 15 দিনে শেষ করব। তারপর থেকে প্রতিটা পাঠ আমরা 1 সপ্তাহে শেষ করব। একটা পাঠের উদাহরণ যদি না দেই তাহলে এত কথা বললাম, এত কিছু করলাম, তার কোনো কিছুরই পূর্ণতা আসবে না। তো আমরা প্রথম পাঠে কি শিখব? প্রথম পাঠে আমরা 400 সিমটম শিখব। তো শুধু সিমটম না, এই 400 সিমটম যদি আমরা শিখি তাহলে এই সিমটমের এগেইনস্টে সাব সিমটম, সাব সিমটমস, তারপরে সাব সিমটম, সবগুলো সিমটমই আমরা ইনশাআল্লাহ আয়ত্ত করে ফেলতে পারবো। প্রথম পাঠে 400 সিমটম শিখব। অর্গানন থেকে অল্প একটু ধারণা নেব। 6টা ঔষধ শিখব। এই পুরা সাবজেক্টটা এত বড় বিশাল একটা সাবজেক্ট আমরা 1 সপ্তাহে শিখব। এখানে যদি কৌশল না করি, কৌশল না করে এখানে যদি কোনো মানে তত্ত্ব আবিষ্কার যদি এখানে না হয়, তত্ত্ব অ্যাপ্লাই যদি এখানে না হয়, কোনো কৌশল যদি অ্যাপ্লাই না হয় তাহলে কখনো শিখতে পারবেন না। অবশ্যই কিছু কৌশল অ্যাপ্লাই করতে হবে। আর কোন জিনিস মনে রাখবেন, যে বক্তব্য শুনলে ঘুমে ধরবে না, মুখরোচক কথা, সেই মুখরোচক আর মানে ঘুমে না ধরেন না কথা কিন্তু আপনার কোনো লাভ করবে না। কারণ আপনি একটা প্যাথি শিখতেছেন, একটা বড় একটা সাবজেক্ট শিখতেছেন। এই বড় একটা সাবজেক্ট শিখতে গিয়ে আপনাকে কিছু সারেগামা শিখতে হবে। একটা আদর্শলিপি বই, যখন আপনি আদর্শলিপি বই পড়েন, কয়াকার কা, কয়রসিকার কি, কয়রসুকার কু, ওগুলোকে মজা লাগে? মজা লাগে না। কিন্তু ওইগুলো যদি না শিখেন তাহলে কোনোদিন আপনি বাংলা রিডিং পড়তে পারবেন না, কোনোদিন আপনি বাংলা লিখতে পারবেন না। মানে অর্থাৎ যদি আপনি বর্ণমালা না পড়ে যদি ওই ছড়া পড়েন
তাহলে ওই ছড়ার মাধ্যমে কোনোদিনও আপনি লেখা শিখতে পারবেন না, পড়া শিখতে পারবেন না। যদি লেখা আর পড়াই শিখতে না পারেন তাহলে মূর্খই থেকে যাবেন, কয়টা ছড়া মুখস্থ করতে পারবেন। তো আমি একেবারে স্পষ্ট করে আপনাদের হৃদয়ে আঙ্গুল দিয়ে বলতে চাচ্ছি যে আপনি যদি কয়টা ঔষধ পড়েন, যে সালফার, পালসেটিলা, ম্যাডোরিনাম, কয়টা ঔষধ যদি পড়েন তাহলে ঠিক ওই রকম যে রকম আপনি ছড়া পড়তেছেন, সারা জীবন হোমিওপ্যাথির মূর্খই থেকে যাবেন, হোমিওপ্যাথি শিখতে পারবেন না। কথাগুলো হয়তো লাগবে, কারণ কথাগুলো প্রচলিত কথা না, কথাগুলো শুনে অভ্যস্ত না। মিনমিনে করে বললে কথাগুলো আপনার হৃদয়ে ঢুকবে না। কথাগুলো এমন ভাবে বলতে হবে যেন আপনার কথাটা হৃদয়ের মধ্যে ঢুকে, সে উদ্দেশ্যে আমি আপনাকে এইভাবে কথা বলছি। হৃদয়ে আঙ্গুল দিয়ে যে কথাটা আমি বলতে চাইছিলাম সেটা হলো, যদি আপনি হোমিওপ্যাথির ছড়া মুখস্থ করেন, ছড়া কি? সালফার, তারপর পালসেটিলা, মানে ঔষধগুলো যদি পড়েন, সারা জিন্দেগিতে হোমিওপ্যাথি ডাক্তার হইতে পারবেন না। এইখানে ডাক্তার ইলিয়াস সাহেব আছেন, উনি অ্যালোপ্যাথি ডাক্তার। তো অ্যালোপ্যাথি কিছু ঔষধ কিন্তু চায়ের দোকানে বিক্রি করে। গ্রাম দেশে গিয়ে চায়ের দোকানে গিয়ে যদি বলেন যে আমার পেট ব্যথার ওষুধ দেন, দেখবেন যে ব্যথার ওষুধ দিয়ে দিছে। তারপরে ডায়রিয়ার ওষুধ দেন, দেখবেন যে ওরসালান দিয়ে দিচ্ছে। আবার কিছু ডায়রিয়া, পাতলা পায়খানা বন্ধ হওয়ার জন্য ওষুধ দেয়, প্যারাসিটামল তার দোকানে থাকে। তো এরকম কয়েকটা ওষুধের নাম জানলে ডাক্তার হয়ে গেল, এই ধরনের চিন্তাধারা যেদিন আপনারা মাথা থেকে ঢুকাইয়া, মাথা থেকে ছেড়ে ফেলতে পারবেন, সেদিন ডাক্তার হইতে পারবেন। ঔষধ কবে কখন দিবেন? ঔষধ তো দিবেন আপনি একেবারে যেদিন রোগী দেখা শুরু করবেন সেদিন ওষুধ দিবেন। ডাক্তার হওয়ার জন্য ওষুধ পড়লে হবে শুধু? হাতুড়ে ডাক্তার হবেন। ঔষধ পড়বেন পরে, যখন আপনি হোমিওপ্যাথি বুঝবেন, যখন আপনি সিমটম গুলো বুঝবেন। সিমটম বুঝেন না, আপনি ঔষধ পড়েন। তো ঔষধ পড়লে কি হচ্ছে, আপনি প্রথমে যখন ঔষধ পড়া শুরু করবেন, যেমন হোমিওপ্যাথি প্রথম ওষুধটা সম্ভবত অ্যাকোনাইট নেবিলাস। তা আমাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা অ্যাকোনাইট নেবিলাস পরে প্রথমেই মনে করে যে এটা বুঝি আমার জন্য আবিষ্কার, এর মধ্যে যত সিমটম আছে সবই তো বুঝি আমার। অ্যাকোনাইট পড়ার পরে সে আবার আর্সেনিক পড়ে, আর্সেনিক পড়ার পরে তখন মনে হয় আরে বাবা, আগেরটার থেকে তো এইটা আমার। কেন? এইভাবে প্রত্যেকটা ঔষধ তার শরীরে অ্যাপ্লাই করে। কারণ কি? সে হোমিওপ্যাথি না বুঝে ঔষধ পড়ছে, না বুঝে ঔষধ পড়লে যা হয়। তো যাই হোক, ভূমিকায় অনেক কথা বললাম, এবার আমরা কি পড়াবো সেটা শুরু করি। কিভাবে পড়াবো? তো এখানে 41 মিনিট 32 সেকেন্ডের একটা ভিডিও আছে, এটা হলো প্রথম পাঠ। প্রথম পাঠে কি কি শিখবেন? প্রথম পাঠের কভার পেজটা দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখতে পাচ্ছি। কভার পেজে দেওয়া আছে পাঠ 1 সমগ্র, মানে 1 নাম্বার পাঠে কি কি আছে সব এটার ভিতরে আছে। আমি ভিডিওটা ওপেন করি। প্রিয় হোমিওপ্যাথি শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের নিকট উপস্থাপন করছি হোমিওপ্যাথির মহাসমুদ্র পাড়ি দেওয়ার প্রশিক্ষণের প্রথম পাঠ। এই সমস্ত বিষয়গুলো আমাদের বই ডেইলি স্টাডি অফ হোমিওপ্যাথিতে রয়েছে। আমি আজকে আপনাদের নিকট যে বিষয়গুলো উপস্থাপন করছি তার সূচি হলো অর্গানন অফ মেডিসিনের সংক্ষিপ্ত রূপ, চিকিৎসকের ব্রত, ম্যাথমেটিকার মোট 6টি ঔষধের মূল কথা শেখানো হবে। এডিস নিগ্রা, অ্যাব্রোটেনাম, অ্যাসিটিকাম এসিটাম, অ্যাকোনাইটাম নেবিলাস, সিমিসিফিওগা রেসিমোসা, অ্যাগারিকাস মস্কাস। আর রেপার্টরি থেকে শেখানো হবে মাইন্ড অধ্যায়ের 1 থেকে 50 পর্যন্ত মূল রুব্রিক, ডিজিজ অধ্যায়ের 1 থেকে 175 পর্যন্ত মূল রুব্রিক। এছাড়াও অ্যাবডোমেন অধ্যায়ের ডিসটেনশনের 60টি সাব রুব্রিক, ব্লাডার অধ্যায়ের রিটেনশন অফ ইউরিনের 39টি সাব রুব্রিক, ব্লাডার অধ্যায়ের আর্জিং এর 55টি সাব রুব্রিক, ব্লাডার অধ্যায়ের ইউরিনেশনের 21টি সাব রুব্রিক। অবশ্যই মনে রাখতে হবে, রুব্রিক এবং তার সাব রুব্রিক নিয়মিত অনুশীলন না করলে সঠিক কেস টেকিং, নির্ভুল অ্যানালাইসিস ও ঔষধ নির্বাচন করা কঠিন। যদি আপনারা আমার তত্ত্ব অনুসারে, আমার এই শিক্ষা পদ্ধতি অনুসারে এগিয়ে যান, অবশ্যই সেরা ডাক্তারদের অন্তর্ভুক্ত হবেন ইনশাআল্লাহ।
যদি তর্ক ধরেন তাহলে অবশ্যই 20 বছর পরেও প্যাটেন্ট চিকিৎসা করবেন 99% ডাক্তার। আর কথা বাড়াচ্ছি না, আমি আমার ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। প্রাসঙ্গিক আরো একটি বিষয় অবহিত করছি, সেটি হলো যারা এই সংক্ষিপ্ত বিষয়গুলো আরো বিস্তারিতভাবে গভীরে ঢুকে প্রকৃত হোমিওপ্যাথ হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে চান, তাদের জন্য রয়েছে হোমিওপ্যাথির মহাসমুদ্র পাড়ি দেওয়ার প্রশিক্ষণের আওতায় এইচডি হোমিও স্টাডিজ এর প্রশিক্ষণ। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে গড়ে তুলব হোমিওপ্যাথির আদর্শিক ও মহান চিকিৎসক হিসাবে। তাই শুরু করছি ডেইলি স্টাডি অফ হোমিওপ্যাথি বইয়ের পার্ট 1। আমরা এখানে যেভাবে শিখছি এটা এইচডি হোমিও স্টাডিজ এর ফার্স্ট ইয়ারের পড়া। অর্গানন অফ মেডিসিনের সংক্ষিপ্ত রূপ 1 চিকিৎসকের ব্রত। এখানে দেখাচ্ছি প্রথম যে অর্গাননটা পাচ্ছেন, তাই না? 40 পাঠে অর্গাননকে আমরা উপস্থাপন করেছি খুব সংক্ষেপে। এত বড় অর্গাননকে 40টা পাঠে খুব ছোট ছোট করে উপস্থাপন করাটা এত সহজ কথা না, কিন্তু কোন পাঠে কি আছে সেটা বুঝায় দেওয়ার জন্য এটুকু যথেষ্ট। তারপর যখন আপনার জ্ঞানের দরজা খুলে যাবে আপনি বিস্তারিতভাবে শিখে নেবেন। তাছাড়াও আমাদের যে ক্লাস রুটিন, এই ক্লাস রুটিনে এখানে বুধবার দিন পাঠ পরিচিতি, যে আজকে যে পাঠ পরিচিতিটা দিচ্ছি 1 নাম্বার পাঠ, এরকম পাঠ পরিচিতি হবে বুধবার দিন। ওই দিন শুধু অর্গানন মানে পাঠ পরিচিতি দেওয়ার পাশাপাশি অর্গানন নিয়ে আলোচনা করা হবে। তাছাড়া যদি আপনাদের কোনো প্রশ্নোত্তর পর্ব থাকে আপনারা প্রশ্ন করতে পারবেন। তাহলে আজকে আমরা যেই পড়াটা পড়তেছি এটা হলো বুধবার দিন, প্রতিটা পাঠ সপ্তাহের বুধবার দিন পাঠ নিয়ে আলোচনা, অর্থাৎ আমরা সারা সপ্তাহ কি পড়ব। আজকে যে আলোচনাটা হচ্ছে এটা হলো সারা সপ্তাহ আমরা কি পড়ব সে আলোচনাটা হচ্ছে। আজকে কিন্তু বেসিক কোনো পড়া হচ্ছে না, আমরা কি পড়ব, কোন মানে কতটুকু যাব সেই বিষয়টা এখন আলোচনা হচ্ছে। পাঠ পরিচিতির মধ্যে প্রথম যে অংশটা সেটা হলো অর্গানন। তো অর্গাননটা আমরা এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই ধরুন আমরা বিস্তারিত বড় করে যদি পড়তে যাই তাহলে 1 বছর শুধু অর্গানন পড়ালেও শেষ হবে না। আমরা একটা লিমিটেশনের ভিতরে থাকতে হবে যেন 1 বছরে আমরা সবকিছু বুঝে যাই। আরো বিস্তারিত শিখতে হলে আপনি যখন পথ চিনে যাবেন, চোখ খুলে যাবে, তখন আপনি সামনের দিক এগিয়ে যেতে পারবেন। খুব সংক্ষেপে বিষয়টা বুঝবো, তারপর পাঠ পরিচিতি বুধবারে আমরা পাঠ পরিচিতি পড়ব, সংক্ষেপে অর্গাননটা পড়ব। অর্গানন সংক্ষেপে পড়ার মধ্যে যদি 2-4 জনের কারো কোনো প্রশ্ন থাকে ওই অর্গানন ভিত্তিক আমরা প্রশ্নের উত্তর দেব। তাহলে বুধবারে আমরা কি পড়ব সেই বিষয়টা কিন্তু মোটামুটি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুধবার শুধু অর্গানন পড়ব তা না, কিন্তু এই পুরা 41 মিনিটের যে ভিডিওটা, এই ভিডিওটা আপনাদেরকে বুধবারে আপনাদের নিকট হস্তান্তর করা হবে। যেমন আজকে বুধবার 1 নাম্বার পার্টটা দেওয়া হলো, আগামী বুধবার 2 নাম্বার পার্টটা দেওয়া হবে। তো এবং পুরা সাবজেক্ট আপনাদের নিকট উপস্থাপন করে দেওয়া হবে। তো তারপর ম্যাট্রি আমেরিকা মঙ্গলবার দিন পড়া হবে। ম্যাট্রি আমেরিকা কিভাবে পড়ব এই বিষয়টা আমাদের এই ভিডিওতেই আছে, দেখিয়ে দিচ্ছি। মূল কথা, এই পর্বে আমরা 6টি ওষুধ পড়ব। এটা পড়ার একটি কৌশল আপনাদের মেনে নিয়ে পড়তে হবে, সেটি হলো প্রতিটি লাইন পড়ার আগে আমরা এবিস নিগ্রা এই কথাটা পড়ব, যেন এই লাইনটি এবিস নিগ্রার এগেইনস্টে আপনার ব্রেইনে সেভ হয়ে যায়। তো আমরা পড়ছি এবিস নিগ্রা অন্ন নালীর নিম্ন প্রদেশে পাকস্থলীর ঠিক উপরে যেন একটি সিদ্ধ ডিম বা ভেড়া আটকে আছে, এরূপ অনুভূতি। এবিস নিগ্রা পেট ভরে খেলে বা আহারের পরই পাকাশয়ে বেদনা। মনে হয় আমি আপনাদের উদাহরণ দিতে পেরেছি। এভাবে একটা ঔষধের খুব সংক্ষিপ্ত কথা আপনাদেরকে শেখানো হবে। প্রতি পাঠে 6টা করে ওষুধ। আর যেদিন আমাদের পার্টিসিপেন্ট অর্থাৎ আমি ম্যাট্রি আমেরিকা পড়াবো না, ডাক্তার লাবনী আমিন, তারপর ডাক্তার মাহফুজুর রহমান, ওনারা ম্যাট্রি আমেরিকা পড়াবেন। একটা ঔষধ বিস্তারিতভাবে পড়াবেন, অর্থাৎ সংক্ষেপে পড়লে কি হবে, প্রত্যেকটা ঔষধের একটা সাধারণ জ্ঞান আপনার মধ্যে তৈরি হবে।
প্রথমে লাগবে ঔষধের প্রাথমিক পরিচিতি। প্রাথমিক পরিচিতি কিরকম, যে আপনারা সবাই আমাকে দেখলেন, দেখে কি ধারণা করলেন যে লোকটার মুখে দাঁড়িয়ে আছে, চুলগুলো কালো কালো, মাথা ভরা চুল, একটা প্রাথমিক একটা ধারণা তৈরি হবে। তো তারপর আমার সাথে যখন অনেক মিশবেন, আমাকে নিয়ে অনেক স্টাডি করবেন, তখন আমার সম্পর্কে আরো বেশি জানবেন। তদ্রূপ এট এ গ্লান্স পরিচয়, যেমন একটা ক্লাসে যদি 50 জন স্টুডেন্ট থাকে, আপনি ক্লাসে প্রথম দিন গিয়ে সবার বিস্তারিত জ্ঞান কিন্তু আপনি নিতে পারবেন না। সবার চেহারাটা চিনলেন, আস্তে আস্তে একদিনে সবার নাম মুখস্থ করতে পারবেন না, কিন্তু একদিন দুদিন ক্লাসে বসলে আমরা ওই স্টুডেন্টদের চেহারাগুলো আমরা চিনে রাখতে পারবো। যদি কখনো রাস্তায় দেখা হয়, এই তুমি না আমরা না ক্লাসমেট, এটুকু কিন্তু ধারণা হয়ে যাবে। তো আমাদের এই সংক্ষিপ্ত ভাবে ম্যাট্রিয়া মেডিকা পড়ার উদ্দেশ্য হলো যেন প্রত্যেকটা ঔষধকে এট এ গ্লান্সে দেখে যেন চিনে যাই যে এটা অমুক ঔষধ। তারপর অবশ্যই বিস্তারিত পড়তে হবে। সপ্তাহে একদিন একটা ঔষধ, 40 সপ্তাহে 40টা ঔষধ আমাদের ডাক্তারগণ আপনাদেরকে বিস্তারিত সুন্দর করে বুঝায় আপনাদেরকে শেখাবেন। এখানে ঔষধ আছে 240টা, 240টার মধ্যে শুধু 40টা ঔষধ বিস্তারিত পড়ানো হবে, আর সংক্ষিপ্ত ভাবে আপনাদের 240টাই পড়ানো হবে, যেন আপনারা 240টা ঔষধের উপর দাঁড়াইয়া বাকি 240টা মানে বাকি আরো 200 ঔষধ যেন আপনারা নিজেরা শিখে নিতে পারেন। এই যে আপনাদের ভিডিওটা দেখানো হলো, এই ভিডিওতে প্রত্যেকটা ঔষধ কাটিং করে, অর্থাৎ প্রত্যেকটা ঔষধগুলো কাটিং করে আমরা ইউটিউবে একটা প্লেলিস্ট করে দেব। ধরুন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি চাইলেন যে একটু শুনি, 50টা ওষুধ আপনি শুনলেন, আজকে 50টা ওষুধ শুনলেন, পরের দিন 51 নাম্বার থেকে আবার শুনলেন 100 নাম্বার পর্যন্ত, শুধু শুনবেন। শোনার একটা গুরুত্ব আছে, শুধু শুনবেন। একটা সময় পরে কিন্তু ঔষধ আপনার সাথে কথা বলতে শুরু করবে। আর যদি দেখা যায় যে এটা দিলাম, একদিন দেখলেন, তাহলে কিন্তু এখান থেকে কোনো ফায়দা নিতে পারবেন না। তাহলে আমাদের রুটিনের যে মঙ্গলবার আমরা ম্যাট্রিয়া মেডিকা পড়াবো, একটা ঔষধ বিস্তারিত পড়াবো, কিন্তু 6টা ঔষধ সংক্ষিপ্ত ভাবে পড়াবো। এই ম্যাট্রিয়া মেডিকা অংশটা মোটামুটি আপনাদেরকে ধরাই দিতে পারছি যে আমরা কিভাবে পড়বো আর কি পড়বো। তারপরে আসা যাক ম্যাট্রিয়া মেডিকার পর এবার আমরা শিখবো রেপার্টরি। রেপার্টরিতে যত রুব্রিক সিম্পটম রয়েছে সবগুলো সিম্পটম মার্ফি রেপার্টরির সেকেন্ড এডিশন থেকে নেওয়া হয়েছে। সেকেন্ড এডিশন, থার্ড এডিশন, ফোর্থ এডিশন এমন কোনো কথা নেই। আপনি পৃথিবীর যে কোনো একটি রেপার্টরি যদি ভালোভাবে শিখেন, তাহলে পৃথিবীর সমস্ত রেপার্টরি আপনি পড়তে পারবেন, সেখান থেকে সিম্পটম গুলো অ্যানালাইসিস করতে পারবেন। কারণ ওই সিম্পটমের ভাষা প্রায় এক, হয়তো এক একটা এক এক অধ্যায়ের মধ্যে সন্নিবেশিত করা হয়েছে। আর আমরা কেন মার্ফি রেপার্টরি প্রাথমিকভাবে বেছে নিলাম শিক্ষার্থীদের জন্য, সেটা হলো মার্ফি রেপার্টরি হলো দুইটি ধারার সমন্বয়। আচ্ছা, এই বিষয়টা জরুরি না, এই ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দেব 2-1 দিনের ভিতরে, আপনারা তখন এই ভিডিওটা দেখে নেবেন। এবং এই ভিডিওটা শুধু একবার দেখলে হবে না, প্রতিদিন সকালে একবার, বিকালে একবার শুধু ভিডিওটা কানের কাছে নিয়ে শুনতে থাকবেন। এটা ওপেন সোর্সেই থাকবে, ইউটিউবে থাকবে, গ্রুপেও থাকবে, সব জায়গায় থাকবে, সবার জন্য ওপেন। আমি মাইন্ড অধ্যায়ের 1 থেকে 50 পর্যন্ত মূল রুব্রিকগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মাইন্ড অধ্যায়ের প্রথম যে রুব্রিকটি সেটি হলো নিঃসঙ্গ মনে করে নিজেকে পরিত্যক্ত বোধ করে। এটার ব্যাখ্যা দিব না, কারণ ব্যাখ্যা দিলে শেষ করতে পারবো না। ব্যাখ্যার প্রয়োজনে বা ব্যাখ্যা শেখার প্রয়োজনে আপনারা আমাদের অনলাইন প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে পারেন। ইনশাআল্লাহ সেখানে আমরা ধাপে ধাপে আপনাদেরকে এই ব্যাখ্যা শিখিয়ে দিব। একজন হোমিওপ্যাথি ডাক্তারকে যেন পিছনের দিকে তাকাতে না হয়, সে যেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রতিটি ধাপ আমাদের কাছ থেকে শিখে নিতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। নিঃসঙ্গ মনে করে নিজেকে পরিত্যক্ত বোধ করে, abandon forsaken feelings। এখানে যে 60 লেখা আছে, 60 হলো 60 ঔষধ। আপডেট ভার্সনে আরো বেশি ঔষধ রয়েছে।
পরিত্যাগ করে তার নিজের সন্তানদের। abandons, forsakes his own children, ঘৃণা সহকারে পরিহার, abhorrence, আকস্মিক কিছু করা, abrupt, অন্য মনস্ক, absent minded, গভীরভাবে নিবিষ্ট মানসিকভাবে, absorbed mentally, অন্য মনস্ক অবস্থা মানসিক, abstraction mental। আচ্ছা, এই বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই ক্লাসটা কোথায় হবে? খুব মনোযোগ দিয়ে শুনবেন। এখানে শনিবার আর রবিবার, দেখুন এখানে লেখা আছে মূল রুব্রিক, সাব রুব্রিক। এই 2 দিন আমরা মূল রুব্রিক ও সাব রুব্রিক পড়ব। এখন যেটা আপনারা শুনলেন সেটা হলো মূল রুব্রিক শুনলেন। পরবর্তীতে সাব রুব্রিক আসতেছে, আমি সাব রুব্রিক কি জিনিস সেটাও আপনাদেরকে বুঝাবো। মূল রুব্রিকের বিষয়বস্তুগুলো আমরা আপনাদেরকে বুঝাই দেব ইনশাআল্লাহ। এখানে একদিন, শনিবার হোক বা রবিবার হোক, একদিন আমি রুব্রিক পড়াবো, একদিন অন্যরা, ডাক্তার মাহফুজ আছেন, ডাক্তার লাবণী আছেন, ওনারা রুব্রিক পড়াবেন। অর্থাৎ রুব্রিক আমি একদিন শেখাবো আর একদিন আমাদের অন্য ডাক্তাররা, পার্টিসিপেন্ট যারা আছেন ওনারা শেখাবেন। তো আমরা মাইন্ডের মধ্যে যেই বিষয়টা পড়লাম, এই বিষয়টা আমি চেষ্টা করেছি খুব ধীরে ধীরে পড়ার জন্য, যেন আপনাদের কানের মধ্যে লেগে যায়, যেন শব্দগুলো বুঝতে পারেন। আমাদের হোমিওপ্যাথি যারা শিখতে আসেন তাদের অধিকাংশ, এর মধ্যে আমিও একজন, ইংরেজি খুব ভালো পারি না। তো ইংরেজি যেহেতু ভালো পারি না, আর যিনি ইংরেজি ভালো না পারবেন তিনি তো ডাক্তারি শিখতে পারবেন না। ইংরেজিতে দক্ষ করার জন্য, বিশেষ করে হোমিওপ্যাথি সিম্পটম রিলেটেড ইংরেজিগুলোতে দক্ষ করার জন্য আপনাকে এই বিষয়টা, এই কৌশলটা অবশ্যই মেনে চলতে হবে। সেটা হলো প্রতিদিন আপনি আমাদের এই ভিডিওটা শুনবেন, কানের কাছে লাগায় রাখবেন। 40 মিনিট ঘুম আসবে, ঘুমায় যাবেন চেয়ারে, ঘুমায় গিয়ে আবার ঝাড়া দিয়ে উঠে শুনবেন। তাহলে কি হবে? তাহলে এই যে শুনতেছেন, শুনতে 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 আপনি শিখে যাবেন। আমরা যখন জন্ম নিয়েছি, জন্ম নেওয়ার পরেই মায়ের মুখ থেকে কথা শুনেছি, নানির মুখ থেকে কথা শুনেছি, দাদা দাদির মুখ থেকে কথা শুনেছি, খালি শুনেছি, বলি তো নাই, ঠিক না? যখন আমাদের প্রায় 1 বছর হয়েছে তখন বলি বাবা, দাদা, নানা বলতে শুরু করি। ভাই 1 বছর শোনেন, শুনলে শুনতে শুনতে একটা সময় পরে আপনি নিজেই হোমিওপ্যাথির বাবা, বাবা, দাদা, দাদা হয়ে যাবেন ইনশাআল্লাহ। শোনেন আগে। মানে এইভাবে কথা বলতেছি, এইভাবে কথা বলার উদ্দেশ্য হলো যেন আপনাদের হৃদয়ে লাগে। কিছু কথা আছে, কিছু স্টাইল আছে, যে স্টাইলগুলো আপনাদের হৃদয়ে লাগার জন্য বলি। তো এইভাবে কথা বলাটাকে আমার পার্সোনাল মানে ব্যক্তিত্বের উপরে নিয়েন না। এটা বলতেছি যেন লাগে। তো তারপর আমরা এখানে যে ভিডিওগুলো যেভাবে দেখলাম, এখানে প্রথম যে রুব্রিকগুলো আমরা দেখেছিলাম, আমরা ক্লাসে কিভাবে শিখবো? ক্লাসে কি শুধু এই যে এরকম নিরামিষ, নিরামিষটা কি রকম, যে ঘৃণা সহকারে পরিহার, অ্যাবহরেন্স, আকস্মিক কিছু করা, অ্যাব্রুপ্ট, এই যে কথাগুলো মানে ভিডিওতে দেখলাম, অ্যাব্রুপ্ট, অ্যাবহরেন্স, বিষয়টা কি? এটা দিয়ে আমি কি করব? এটা দিয়ে কি আমি খাবো, না পিনবো, না মাথায় দিব? প্রশ্নটা এরকম না? যারা একেবারে হোমিওপ্যাথিতে আজকে নতুন, এরকম অনেক আছেন, ফার্স্ট ইয়ারে আছেন, কিচ্ছু বুঝেন না, তাদের কাছে তো বিষয়টা একেবারে মনে হবে কি উনি কি শুরু করছে, এটা পাগলামি। তো এই জায়গায় কি পাগলামিটা আছে আমি সেই বিষয়টা আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি। ধরুন আমরা এই সাবজেক্টটা নিয়েছি মারফি রেপার্টরি থেকে। এই মারফি রেপার্টরির মাইন্ড অধ্যায়ে আমি ঢুকলাম। এই বইটা পেলাম, অ্যাবেন্ডন, ফরসেক, ফিলিং, এই যে সিম্পটমটা, অ্যাবেন্ডন, ফরসেক, ফিলিং, অর্থাৎ নিঃসঙ্গ মনে করে, নিজেকে পরিত্যক্ত বোধ করে, এই কথাটা হলো প্রথম সিম্পটম না? তো এই যে বিষয়টা দেখেন, এই কথাটার উপরে কিরকম, এই কথাটা কিরকম যখন আমি স্টাডি করব, আমার কাছে এখন মনে হবে একটা সাদামাটা একটা কথা। সাদামাটা কথা কিরকম,
যেমন আমি বললাম কয়াকার কা, কয়রসিকার কি, কয়রসিকার কু, কয় দীর্ঘকার কু, এই যে কথাগুলো শিখলাম আদর্শ লিপির মধ্যে, এগুলো দিয়েই তো আমাকে কি বানাইতে হবে তারপরে কাকা বানাইতে হবে, মামা বানাইতে হবে, নানা বানাইতে হবে। এগুলো বানাইতে বানাইতে তারপর আমি দেখবো যে সব বাংলায় লেখা যা আছে সবগুলো পড়তে পারতেছি, আবার লিখতেও পারতেছি, তাই না? এই কথাগুলো হলো অ্যাবেন্ডন, ফরসেক, ফিলিং, এই কথাগুলো হলো হোমিওপ্যাথির আদর্শ লিপি। ঘৃণা সহকারে পরিহার, অ্যাবহরেন্স, আদর্শ লিপি। আকস্মিক কিছু করা, অ্যাব্রুপ্ট, আদর্শ লিপি। যদি আমার কথার গভীরতা ধরতে পারেন তাহলে শিখতে পারবেন, আর যদি ধরতে না পারেন তাহলে হারিয়ে যাবেন। ঠিক আছে? তো কি শিখতে পারবেন? আমার কথা যদি ধরতে পারেন তাহলে শিখতে পারবেন। কি শিখতে পারবেন সেই বিষয়টা হলো এটা, যে আমি তো ওইখানে পড়েছিলাম অ্যাবেন্ডন, ফরসেক, ফিলিং, ওইখানে এই যে এটা ভিডিওতে একটু পিছনে গেলেই এটা পেয়ে যাব। এই দেখুন, অন্য মনস্ক, অ্যাবসেন্ট মাইন্ডেড, এই যে সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। নিঃসঙ্গ মনে করে নিজেকে পরিত্যক্ত বোধ করে, অ্যাবেন্ডন, ফরসেকেন, ফিলিংস। এই যে কথাটা আমি এখানে বললাম, আদর্শ লিপির কয়াকার কা, কয়রসিকার কি, কয়রসিকার কু, তারপর বয়াকার বা, বয়রসিকার বি, বয়রসিকার বু, এগুলো কিন্তু শুনলে ঘুমে ধরবে, পড়লেও ঘুমে ধরবে, কারণ এগুলোর মধ্যে মজা নাই। এই আমি যে কথাটা বললাম এটার মধ্যে মজা নাই, কিন্তু এটা যখন শিখে যাবেন এর ভিতরে কি আছে, এর ভিতরে আছে অ্যাবেন্ডন, ফরসেক, ফিলিং। এর বাংলা অর্থ তো সেখানে বলা আছে, নিঃসঙ্গ মনে করে নিজেকে পরিত্যক্ত বোধ করে। এর এগেইনস্টে দেখেন কতগুলো ঔষধ, 105টা ঔষধ। এর মধ্যে অরাম মেটালিকাম ফার্স্ট গ্রেড, লেক হিউমেনিয়াম হলো সেকেন্ড গ্রেড, মানুষের দুধ, মেনিনথাস ফার্স্ট গ্রেড, নেট্রামিউর ফার্স্ট গ্রেড, সরিনাম ফার্স্ট গ্রেড। হ্যাঁ, এই যে ফার্স্ট গ্রেড ওষুধ কয়টা? 5টা। সেকেন্ড গ্রেড ওষুধ এই নীলগুলো, আর কালোগুলো থার্ড গ্রেড ওষুধ। মোট 105টা ওষুধ। কি নিঃসঙ্গ মনে করাটা কিরকম? ধরুন একটা উদাহরণ দেই, কোন একজন মুরব্বী মানুষ, তার সন্তানেরা কেউ চাকরি নিয়েছে, চাকরির কারণে বা জবের কারণে শহরে চলে আসছে, মেয়ের বিয়ে দেওয়া হয়ে গেছে, মেয়ে তার শ্বশুর বাড়িতে থাকে, এখন ছেলে মাঝে মধ্যে গ্রামে যায়, তো কিন্তু সময় ওইভাবে বাবা মাকে দিতে পারে না, বাবা মার বৃদ্ধ হয়ে গেছে। এখন তার মধ্যে একটা ফিলিংস তৈরি হচ্ছে যে আহারে, তার মধ্যে নিঃসঙ্গ ফিলিংস। হ্যাঁ, নিঃসঙ্গ, নিজেকে নিঃসঙ্গ মনে করতেছে এবং পরিত্যক্ত। পরিত্যক্ত কিরকম? যে আমার সন্তান, আমার ছেলে, ছেলের বউ, নাতি নাতকুর সবাই আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে পরিত্যাগ করছে। পরিত্যক্ত বোধ যদি তার মধ্যে তৈরি হয়, তাহলে এই যে একটা মানসিক একটা স্টেজ তার মধ্যে তৈরি হয়েছে, পরিত্যক্ত বোধ, তাহলে এই সিমটমটা ইউজ হবে। তাহলে বুঝেন, এই যে আমরা শিখলাম, কি শিখলাম? অ্যাবেন্ডন, ফরসেকেন, ফিলিংস, হোমিওপ্যাথির আদর্শ লিপি। এই শিখাটা আমার কাছে মনে হবে যে সোজা কথা, বা এটা কি কি, কিন্তু এর ভিতরে কত গভীর ব্যাখ্যা লুকায়িত আছে। যে একটা মা তার ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে সে এখন নিজেকে পরিত্যক্ত বোধ মনে করতেছে, যে আমাকে ছেড়ে সবাই চলে গেছে, আমাকে সবাই পরিত্যাগ করছে, পরিত্যক্ত বোধ, এই একটা ফিলিংস যখন তার মধ্যে আসে, এই ফিলিংসটা যখন সে ডাক্তারের কাছে বলে, তার আত্মীয় স্বজনের কাছে বলে, তখন বোঝা যাবে যে এটা তাকে ভিতরে ভিতরে করে করে খাচ্ছে। এই ফিলিংসটাকে আমরা সিমটম হিসেবে বিবেচনা করে একটা সিমটম নিব। তাহলে দেখুন, এই যে এই সোজা প্লেন কথার ভিতরে কত গভীর মানে বিষয় লুকায়িত আছে। আমরা এখানে দেখেন, তারপর এটা হলো মানে মেইন রুব্রিক, মেইন রুব্রিকের নিচে কিন্তু আবার সাব রুব্রিক আছে। সাব রুব্রিক আছে কিরকম? এলিমেন্টস ফ্রম বিইং, অর্থাৎ এইরকম সিচুয়েশন থেকে বা এরকম চিন্তাধারা থেকে সে অসুস্থ হয়ে পড়ছে, অর্থাৎ সেই ফিলিংস টাকে সে মেনে নিতে পারেনি, মেনে নিতে না পেরে সে অসুস্থ হয়ে পড়ছে। নেট্রামিউর আর আর্সেনিকাম অ্যালবাম এখানে প্রধান ওষুধ। তাছাড়া হলো এয়ার ওপেন এমএল, খোলা বাতাসে
যখন সে চলাফেরা করে, যেমন ঘরের ছাদে যায় বা বাইরে উঠানে ঘোরাফেরা করে, তখন তার এই ফিলিংসটা ভালো লাগে, ফিলিংসটা তখন থাকে না, তখন ওই ফিলিংসটা থেকে সে ভুলে যায়। এইভাবে আমরা মানে এই প্রত্যেকটা বিষয়ের ভিতরে কত বড় সাবজেক্ট লুকায় আছে সেটা যদি আপনারা ভিতরে না ঢুকেন তাহলে কখনো বুঝতে পারবেন না। প্রত্যেকটা বিষয় তো আমি আপনাদেরকে বুঝাই দিতে পারবো না, কারণ এইখানে মূল রুব্রিক আছে 11,000 ফার্স্ট টু লাস্ট, কিন্তু আমি যদি 50টার মধ্যে 5টা বিষয় আপনাদেরকে বুঝাই দিতে পারি, বাকি 45টা কিন্তু আপনারা নিজেরা করে নিতে পারবেন, ধরায় দিতে পারবো আমি আপনাদেরকে, আপনারা যেন নিজেরা পড়ে নিতে পারবেন। এত বিশাল সাবজেক্ট আমি একা কিন্তু শেষ করে দিতে পারবো না আপনাদেরকে, কিন্তু ধরায় দিতে পারবো, সেই জায়গাটা আপনাদেরকে তৈরি করে দিতে পারবো। তো মাইন্ড আমরা দেখাইলাম, মূল রুব্রিক দেখাইলাম, তাই না? মূল রুব্রিক, মাইন্ডও দেখাইলাম। তারপরের সাবজেক্টটা কি আসতেছে? তারপরের সাবজেক্টটা হলো ডিজিজ। ডিজিজ হলো 15 মিনিট 8 সেকেন্ডে আছে। ডায়েট, মূত্রে এসিটোনের অস্বাভাবিক পরিক্রিয়া নার্ভোসা, উত্তর দেয়া অ্যানসার্স, বিরোধিতা করে নিজের সাথে, অ্যান্টাগনিজম উইথ সেলফ, মনুষ্য ভীতি অ্যান্থ্রোফোবিয়া, পূর্বাভাস হওয়া অ্যান্টিসিপেশন, উৎকট ভাবভঙ্গিতে অভিনয় অ্যান্টিক্স প্লেস। এবার আমরা ডিজিজ অধ্যায়ের 1 থেকে 175 পর্যন্ত মূল রুব্রিক শিখব ইনশাআল্লাহ। এবার হলো ডিজিজ। ডিজিজটা কোথায় পড়বো আমরা, কিবারে পড়বো? ডিজিজটা হলো আমাদের সোমবার পড়বো, রোগ তত্ত্ব, এবং একটা ডিজিজ নিয়ে আলোচনা হবে, ওই ডিজিজের রুব্রিক আলোচনা হবে, ওই ডিজিজের প্রত্যেকটা ডিজিজের তো সাইন সিম্পটম থাকে, সাইন সিম্পটমের জন্য কি কি রুব্রিক হবে, কি কি মানে ওই সাইন সিম্পটম অনুসারে আমরা রেপার্টরি কি কি রুব্রিক নিব, ওই রুব্রিক অ্যানালাইসিস করে করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এবং এই ডিজিজ অধ্যায়ে যতগুলো রুব্রিক রয়েছে, আমরা ধরুন প্রতি সপ্তাহে 5টা করে, মানে 40 সপ্তাহ, মানে 40 পার্ট জুড়েই আমরা ডিজিজ অধ্যায়টাকে পড়বো। কিন্তু আমাদের বইয়ে আছে 3 পার্ট পর্যন্ত, প্রথম পার্টে 175, তারপরের পার্টে 175, তারপরের পার্টে বাকিটা। তো 3 পার্টে আমাদের ডিজিজের রুব্রিক গুলো কিন্তু শেষ। কিন্তু রুব্রিক গুলো ডিজিজে যেমন এখানে আছে অম্বল রোগ, তো অম্বল রোগ কি জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে। তারপরে অ্যাসিটোনিউরিয়া, অ্যাসিটোনিউরিয়া কি জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে। আর আমাদের এখানে ডাক্তার সাহেব আছেন যে অ্যাসিটোনিউরিয়া পরীক্ষা করার জন্য আমাদের কি কি লাগবে, উনি যদি আমাদের একটু ধরায় দেন তাহলে আরো ভালো হবে। তারপরে রক্তে অ্যাসিটোনের অস্বাভাবিক পরিমাণে উপস্থিতি, অ্যাসিটোনেমিয়া। হ্যাঁ, অ্যাসিটোনেমিয়া, হ্যাঁ ঠিক আছে। এই যে অ্যাসিটোনেমিয়া জিনিসটা কি এটা আমাকে বুঝতে হবে। এবং ডিজিজ অধ্যায়ের প্রত্যেকটা সাবজেক্ট আমরা শিখব। তো এইখানে সবথেকে বড় ব্যাপার হলো হোমিওপ্যাথিতে কি কি সাবজেক্ট আমরা শিখবো, বা মানে কি কি রোগ আছে, রোগের চিকিৎসা আছে, কি কি ঔষধ আছে, সেই বিষয়টা তো আমাকে আগে এট এ গ্লান্স শিখতে হবে। এজন্য এই ভিডিওটা প্রতিদিন শুনবেন, প্রতিদিন শুনতে শুনতে আপনার মধ্যে একটা ধারণা তৈরি হবে। কি হবে যে এই রোগের চিকিৎসা, এমন একটা রোগের নাম আছে, এমন একটা রোগের নাম আছে, আগে তো নামটা শিখেন, তারপরে নামের পরে কাম। ঠিকই আমি শিখাই না দিলেও আপনি একদিন শিখে ফেলবেন। এখন গুগল মামার যুগ, গুগল মামারে সার্চ দিলে সে বলে দিবে যে রোগের নামটা, রোগের নাম যেহেতু জানো, হ্যাঁ, তো তুমি আমারে বলো যে এই রোগটা কি, তখন গুগল মামা কিন্তু ঠিক আপনাকে বলে দিবে, আমাকে আর বলাও লাগবে না। তো এজন্য আগে নামটা তো শিখেন, ভিডিওটা দেখেন, মুখস্থ করেন। বাংলা ফোরা কোষবটিকা, অ্যাবসেস সাপুরেশনস, রক্তে অ্যাসিটোনের অস্বাভাবিক পরিমাণে উপস্থিতি শিশুদের, অ্যাসিটোনেমিয়া, ব্লাড ইন চাইল্ড, মূত্রে অ্যাসিটোনের অস্বাভাবিক পরিমাণে উপস্থিতি, অ্যাসিটোনিউরিয়া, অম্ল রোগ, অ্যাসিড ডিজিজ, অম্বলের রোগ, অম্লাধিক্যের ফলে, অ্যাসিডিটি, ডিজিজেস ফ্রম এক্সেসেস অফ অ্যাসিড, জৈব তরল ও টিস্যুতে অম্লাধিক্য, অ্যাসিডোসিস, রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব হেতু অস্বাভাবিকতা, এইডস, অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, ব্রোন রোসেসা প্রকারের, অ্যাকনি রোসেসা, অ্যাক্রোমেগালি, অ্যাক্টিনোমায়োসিস, অ্যাক্রোমেগালি, অ্যাক্টিনোমায়োসিস। এই ধরনের মেডিকেল টার্মগুলো বা এই ধরনের রোগগুলো সম্পর্কে বিস্তারিত জানতে, ঔষধ সহ জানতে
আমাদের প্রশিক্ষণে অংশগ্রহণ করুন। একুইট অসুস্থতার সময় বা পরে দুর্বলতা। একুইট ডিজিজ, উইকনেস ডিউরিং অর আফটার। অ্যাডেনাইটিস গ্ল্যান্ড, গলরস গ্রন্থির সমস্যা, অ্যাডেনোইস প্রবলেম, এডিসনস রোগ, এডিসনস ডিজিজ, মেদময় কোষ বর্ধিত, এডিপোস টিস্যু ইনক্রিজড। আমি মনে হয় বোঝাতে পারছি যে আমরা এই দিনটাতে অর্থাৎ সোমবার দিন কি শিখবো। তো কি শিখবো মনে হয় পুরাটা বলতে পারিনি, বুঝাতে পারিনি। আমি আবার রেপার্টরিতে চলে আসতেছি। রেপার্টরিতে এডিশন 2 তে ছিল ডিজিজ, আর এটা এখন আমরা ওপেন করেছি এডিশন 3 তে হলো ক্লিনিক্যাল নাম দেওয়া হয়েছে। ক্লিনিক্যাল দেখুন অ্যাবসেস এর যত সিম্পটম আছে সব এখানে দেওয়া আছে, ঔষধ আছে, যেমন অ্যাবসেস। আচ্ছা, এখানে যারা সবাই তো সফটওয়্যার ইউজ করতে পারবেন না, তাই না? যিনি সফটওয়্যার পারবেন না তাকে এরকম একটা বই কিনতে হবে, মার্ফি রেপার্টরি। যদি সফটওয়্যার পারেন তাহলে তো বেস্ট, কারণ সফটওয়্যারে 10টা সিম্পটম অ্যানালাইসিস করতে আপনার সময়, মানে সিম্পটম গুলো আপনি সফটওয়্যারে অ্যাড করবেন, সে যোগ বিয়োগ করে আপনাকে কিন্তু ঔষধের একটা গ্রাফিক্স রেজাল্ট আপনাকে দিয়ে দিবে। আর এই গ্রাফিক্স রেজাল্টটা যদি আপনি ম্যানুয়াল করতে চান, কলমে লেখা করতে চান, তাহলে অনেক বেশি সময় লাগবে। কিন্তু যিনি সফটওয়্যার পারবেন না তাকে তো ম্যানুয়াল করতেই হবে, শিখতেই হবে। কারণ রেপার্টরি তো আজকের আবিষ্কার না, সফটওয়্যারের যদি আবিষ্কার না, আগে রেপার্টরি আবিষ্কার হয়েছে, তারপর সফটওয়্যার আবিষ্কার হয়েছে। তো এই বইটার নাম হলো কম্পিউটার নাই। জি, এই বইটার নাম হলো মার্ফি রেপার্টরি। বা আপনি বাজারে গিয়ে যদি বলেন রবিন মার্ফি রেপার্টরি দেন, তাহলে রেপার্টরি দিবে। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, এই যে দেখুন আমরা কিন্তু এখনো কিন্তু ফোরাই পড়তেছি। ফোরা কিন্তু সব কত সিম্পটম, ফোরা সম্পর্কে আর কত জানবেন। অ্যাসিটোনিউরিয়ার মধ্যে যে দেখেন 35টা মেডিসিন আছে। তো এই যে 35টা মেডিসিন কি কি, ফার্স্ট গ্রেড, এই সবগুলো দেওয়া আছে। চাইল্ড ইন, যদি শিশুদের হয় কি ঔষধ, এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, খুবই চমৎকার। আপনাকে মূল বিষয়গুলো জেনে সামনের দিকে আগাইতে হবে। তা আমরা প্রত্যেকটা বিষয় আপনাদের নিকট উপস্থাপন করব। বিশেষ করে ডিজিজের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমরা সোমবার দিন ডিজিজের 600 রুব্রিক যদি আমরা 40টা ক্লাসে পড়াই, 40টা ক্লাস যদি আমরা শুধু ডিজিজ পড়াই, তাহলে মনে হয় না এই ডিজিজ অধ্যায়টা বাকি থাকবে। তারপরে রয়েছে এখন সাব রুব্রিক ডিসটেনশন। ডিসটেনশন আছে 27 মিনিটের জায়গাতে। ইবোলা ভাইরাস ডিজিজ, ইবোলা ডিজিজ, রক্তপূর্ণ কালশিটে, একাইমায়োসিস, এক্লামশিয়া, ব্যাকটেরিয়া ঘটিত প্রদাহে রক্ত বিষাক্ততা, এক্লামশিয়া টক্সিমিয়া। এরপর আমরা সাবরুব্রিক পর্ব অ্যাবডোমেন অধ্যায়ের ডিসটেনশন, ব্লাডার অধ্যায়ের রিটেনশন অফ ইউরিন, ব্লাডার অধ্যায়ের আর্চিং, ব্লাডার অধ্যায়ের ইউরিনেশন। অ্যাবডোমেন অধ্যায়ের ডিসটেনশনের 60টি সাবরুব্রিক। ডিসটেনশন মানে হলো পেট ফাঁপা। পেট ফাঁপা বিকেলে, ডিসটেনশন আফটারনুন। পেট ফাঁপা প্রতিদিন, ডিসটেনশন অল ডে। পেট ফাঁপা পর্যায়ক্রমে উদর ছোট বড় হয়, ডিসটেনশন অল্টারনেটিং উইথ ডিক্রিজেস অফ সাইজ। পেট ফাঁপা বিয়ার পান করার পরে, ডিসটেনশন বির আফটার। ঢেকুর উদ্গারে উপশম, ডিসটেনশন বেলচিং এমেল। পেট ফাঁপা যখন উদর নাড়ে তখন হাঁপারের জুড়ির মতো হয়। এমন পেশেন্ট যার পেট ফাঁপার কারণে পেট ফুলে যায়, আবার আস্তে করে হাঁপারের মতো নেমে যায়, আবার ফুলে যায়, আবার নেমে যায়। এই ধরনের সিচুয়েশন যদি হয় তাহলে তার জন্য রুব্রিক হলো ডিসটেনশন বেলোস লাইক এ পেয়ার অফ সেট ইন মোশন। তা আমরা এখন কি পড়তেছি? ডিসটেনশনের অধীনে সাবরুব্রিক গুলো পড়তেছি। যিনি সাবরুব্রিক না পড়বেন তিনি কিন্তু মূল রুব্রিকটা বুঝবেন না। সাবরুব্রিক পড়লে মূল রুব্রিকটা বুঝতে পারবেন। আমি ডিসটেনশনে ঢুকি আমাদের সফটওয়্যারে, এটা অ্যাবডোমেন অধ্যায়ে ডিসটেনশন। এখানে আপডেট ভার্সনে ইনটেস্টিনে দিয়েছি, ইনটেস্টিনে ডিসটেনশন দিয়েছে। আগে ছিল অ্যাবডোমেনে, নতুন আপডেটে ইনটেস্টিনে। এখানে দেখেন আপনার ভুল হয়ে গেল, সমস্যা নেই। এখানে রুব্রিকটা চেঞ্জ করেছে, দিয়েছে ডিসটেনশন ফ্রম ফ্লাটাস। তো এর ভিতরে যদি ঢুকি দেখেন ডিসটেনশনের ব্যাপারে 216টা মেডিসিন আছে। তো অ্যাবর্শন ইন মানে হলো যখন সন্তান নষ্ট হয়ে যায়, অ্যাবর্শন হয়ে যায়, তখন তার ডিসটেনশন হয়। আফটারনুন, বিকেলবেলা, 1 PM, একটাই হলে কি ওষুধ হবে, এগুলো কিন্তু ওষুধগুলো দেওয়া আছে।
এখানে টাইম দেওয়া আছে 5 pm, ইটিং আফটার 4 pm, ফ্লাটাস ইমিশন অফ এমএল অর্থাৎ ফ্লাটাস অর্থাৎ অধবায়ু নিঃসরণ হলে উপশম। এবার অল ডে, এই যে অল ডে আমরা পড়ছিলাম না, অল ডে, অল্টারনেটিং উইথ, এখানে অনেকগুলো দেওয়া আছে। আচ্ছা, এপিটাইট উইথ আনডিমিনিশড। এভাবে যদি আমরা যে বিল আফটার, বেলচিং এমএল, তো এই যে দেখেন বেলচিং এমএল হলে কি ঔষধ হবে, বিয়ার পান করার পরে কি ঔষধ হবে, ডিসটেনশন হলে, এই সমস্ত বিষয় আমরা কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, এই যে সাদামাটা যে পড়াগুলো, এই পড়াগুলো কিন্তু আপনার জন্য অনেক বড় একটা ইফেক্ট। এগুলো পড়বেন আর ওইখান থেকে বের করে ঔষধগুলো বুঝবেন। আর একটা সাবজেক্টের ভিতরে যে একটা সিম্পটম আছে তা না, এই ডিসটেনশনের ভিতরে কত কত ঔষধ আছে, তাই না? এই সব মানে কত কত সিম্পটম, একটা সিম্পটমের ভিতরে আরো অনেকগুলো সিম্পটম লুকায়িত আছে। এই লুকায়িত সিম্পটম গুলো পড়া শিখতে হবে, এবং যদি আপনি সাব রুব্রিকের ভিতরে ঢুকতে পারেন তাহলে মূল রুব্রিকটা বুঝে যাবেন। মূল রুব্রিকের ব্যাখ্যাই সাব রুব্রিক। এই যে এই সাব রুব্রিক গুলো আমরা কিভাবে পড়বো? সাব রুব্রিক গুলো আমরা পড়বো শনিবার আর রবিবার। মূল রুব্রিকও পড়বো, সাব রুব্রিকও পড়বো। ডিসটেনশন পার্সপিরেশন এমএল, পেট ফাঁপা প্রসবান্তিক, ডিসটেনশন পিউরপ্যারাল, পেট ফাঁপা যানবাহনে পরিভ্রমণ করে, ডিসটেনশন রাইডিং অন, পেট ফাঁপা ঘর্ষণে উপশম, ডিসটেনশন রাবিং এমএল, বসা অবস্থায় সিটিং পয়েন্ট, সুপ পানের পরে সুপ আফটার, অল্প স্থানে, স্পটস ইন অর্থাৎ পেটের অল্প স্থানে যেন ফুলে উঠেছে, ডিসটেনশন হচ্ছে। মদ টিমফ্যানিক প্রকারের, টিমফ্যানিক মূত্রত্যাগের পূর্বে, ইউরিনেশন বিফোর, পেট ফাঁপা যোনিস্রাব নির্গত হওয়া অবস্থায়, ডিসটেনশন ভ্যাজাইনাল ডিসচার্জ ডিউরিং। এবার শিখবো আমরা ব্লাডার অধ্যায়ের রিটেনশন অফ ইউরিন। রিটেনশন অফ ইউরিন মানে হলো প্রস্রাব আটকে থাকা। পেশেন্ট বলবে যে আমি প্রস্রাব করার পরেও যেন প্রস্রাব রয়ে গেছে এমনটা মনে হয়, আমি অনেকক্ষণ বাথরুমে বসে থেকে শেষ পর্যন্ত 1 ফোঁটা 2 ফোঁটা কিছুটা প্রস্রাব হলে তারপর আবার শান্তি, তখন আমি বাথরুম থেকে বের হতে পারি। রিটেনশন অফ ইউরিন, প্রস্রাব করার পরেও প্রস্রাব থেকে যাওয়া অথবা প্রস্রাব আটকে থাকা। প্রস্রাব আটকে থাকা ঠান্ডা বাতাসে থাকার ফলে। রিটেনশন অফ ইউরিন, এয়ার ফ্রম এক্সপোজার টু কোল্ড। মোটামুটি সাবজেক্ট গুলো আমরা বুঝাইতে পারছি যে আমরা কিভাবে পড়বো। এই সাব রুব্রিক গুলো, এই যে বিষয়গুলো এখন যে আমরা পড়লাম, রিটেনশন অফ ইউরিন, প্রস্রাব আটকে থাকা, তারপরে আর্জিং প্রস্রাবের ব্যাগ লাগা, তারপরে ইউরিনেশন প্রস্রাব করা, হ্যাঁ, 2 নালে প্রস্রাব করা, তারপরে প্রস্রাব পিচকারির মতো প্রস্রাব করা, তারপর প্রস্রাব ছড়ায়া যাওয়া, এই যে অনেক রকম সকম, এই সমস্ত বিষয়গুলো কোন রকমের কোন ঔষধ, কোন সিম্পটমের কি এগেইনস্টে কি ঔষধ, এই যে বিষয়গুলো, সমস্ত বিষয়গুলো আমরা যখন এইভাবে একটা সুনির্দিষ্ট একটা ফর্মের মধ্যে থেকে যদি আমরা পড়ি, ইনশাআল্লাহ আমরা আর হেরে যাব না। হেরে যাব না মানে হলো আমরা হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে গিয়ে থেরাপিউটিক স্টাইলে রোগের এগেইনস্টে ঔষধ, অমুক রোগ অমুক ঔষধ বা অমুক রোগ অমুক প্যাটার্ন, এগুলো দিব না। এগুলো দেওয়া মানে হেরে যাওয়া। আর সব থেকে বড় ব্যাপার হলো যে ভিডিওটা 41 মিনিটের যে ভিডিওটা, এই ভিডিওটা আপনাদের প্রতিদিন সকালে একবার বিকালে একবার, এইভাবে টোটাল তো আমরা 40টা ভিডিও বানাবো, তাই না? এইরকম 40টা ভিডিও বানাবো। তো একটা ভিডিও বানাতে কতটা পরিশ্রম করতে হয় বা পরিশ্রম লাগে, আপনারা যদি ভিডিও বানানোর কারো আন্দাজ থাকে তাহলে বুঝতে পারবেন। তো এতটা পরিশ্রম করে আপনাদেরকে রেডি করে দিচ্ছি কেন? সকালবেলা একটা শুনবেন, মুখস্থ করা দরকার নেই, মুখস্থ জীবনেও করতে পারবেন না, বিকেলে একটা শুনবেন। এইভাবে সকালে 1 খতম, বিকালে 1 খতম, সকালে 1 পাঠ, বিকালে 1 পাঠ, সকালে 1 পাঠ, বিকালে 1 পাঠ, 20 দিনে সম্পূর্ণ হোমিওপ্যাথি খতম। মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করতে যাবেন আর ধরা খাবেন। মুখস্থ বা এগুলো শুনতে গিয়ে আবার যখন দেখবেন এগুলো বিশ্লেষণ করতে যাবেন, তখনও কিন্তু শেষ করতে পারবেন না। বিশ্লেষণ পরে, বিশ্লেষণ ক্লাসে। শোনাটা বাধ্যতামূলক, সকালে একটা পাঠ শুনবেন, বিকালে একটা পাঠ শুনবেন, হ্যাঁ, আর কিচ্ছু করা লাগবে না। যদি কিচ্ছু নাও করেন, 1 বছর পরে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, একটা লোক হাঁটতেছে কিভাবে সেটা দেখেও সিম্পটম বুঝে পাবেন।
একটা লোকের নাকের উপরে দাগ, সেটা দেখে সিমটম খুঁজে যাবেন, শিখে যাবেন। সে কিভাবে হাসি দিচ্ছে, সেই হাসি দেখে সিমটম খুঁজে পেয়ে যাবেন। এতটা যোগ্য হিসাবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে গড়ে তোলার চেষ্টা করব। যদি আপনারা আমার কথা মানেন, সকালবেলা এক খতম, বিকালবেলা এক খতম, সকালবেলা এক পাঠ, বিকালবেলা এক পাঠ, যদি আপনারা শুনেন, শুধু শুনবেন, হ্যাঁ, এটাই হলো প্রথম কাজ। যদি শুনেন তাহলে আপনার মনের ভিতরে প্রত্যেকটা সিমটম গেঁথে যাবে। আর যখন আপনি সবকিছু জানবেন, হ্যাঁ, যেমন এসিটোনেমিয়া, যদি আপনি জানলেন, এই শব্দটা জানলেন, তো এই শব্দটা জানলেন, যখন আপনার মনের মধ্যে এই শব্দটা আছে, কোনো না কোনো সময়, যদি আমি আপনাদের নাও পড়াই, কোনো না কোনো সময় গুগল মামার কাছ থেকে জেনে নেবেন। আগে জানবেন কি কি আছে, কি কি দরকার আপনার, হোমিওপ্যাথিতে কি কি আছে সেটা আপনি জানবেন। কি জানবেন আপনি? আপনি এই জার্নিতে 40 পাঠের এই জার্নিতে জানবেন 240টা ঔষধের সংক্ষিপ্ত পরিচিতি, তারপর পুরো অর্গাননের সংক্ষিপ্ত পরিচিতি, তারপর প্রায় 18,000 রুব্রিক বাংলা এবং ইংরেজি সহ। যদি এগুলো প্রতিদিন সকালে বিকালে শুনতে পারেন, বাংলায় দক্ষ হবেন, ইংলিশেও দক্ষ হবেন। যদি বাংলায় আর ইংলিশে দক্ষ হয়ে যান, আপনি মাদ্রাসায় পড়ছেন, কি হয়েছে, বা আপনি ইংরেজি জানেন না, কি হয়েছে, আপনি শুনেন, আপনি ইংরেজি জেনে যাবেন ইনশাআল্লাহ। একটা সময় পরে আপনি হোমিওপ্যাথির রাজপথে পরিচালিত হবেন। তো আজকে এ পর্যন্তই আমি আমার উপস্থাপনা শেষ করলাম। আজকে তো ক্লাস নিলাম না, আজকের সাবজেক্টটা ছিল বুধবারের সাবজেক্ট। বুধবারে হলো কি পাঠ পরিচিতি, আজকে শুধু আমি পাঠ পরিচিতি দিলাম। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম।